আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ধ্বংসের মুখে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ৩৩৫টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করলো হামাস। ভয়াবহ আতঙ্কে দিশেহারা ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং জানিয়ে দেব ফিলিস্তিনিদের প্রতি ইরানি সমর্থন প্রকাশ্যে এটা অব্যাহত থাকবে বলছে আইআরজিসি। আরো জানিয়ে দেব আদিয়ালা জেলে ৯ ঘন্টার জিজ্ঞাসাবাদ গ্রিল ইমরান খান। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধাদের আপ্যায়নে মুগ্ধ থাই বন্দীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ধ্বংসের মুখে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এ অঞ্চলের মানুষ অচিরেই ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সাথে আলাপকালে শুক্রবার জেনারেল আশতিয়ানি আরো বলেন, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরো বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এ অঞ্চলের দিকে তাকিয়ে থাকে, কেননা এ অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি ওই জ্বালানির উপর নির্ভরশীল। ৩৩৫টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করল হামাস। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে ৩৩৫টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে। হামাসের সশস্ত্র শাখার আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এ দাবি করে বলেছেন, গাজায় ইসরায়েলি স্থল হামলা শুরু করার পর এসব যান ধ্বংস করা হয়েছে। তিনি যতদিন প্রয়োজন ততদিন শত্রুর মোকাবেলা তার যোদ্ধারা প্রস্তুত বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ইসরায়েল হামাস ৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করার পর তিনি এই দাবি করেন। স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হবে। আবু ওবায়দা বলেন, গত ৭২ ঘন্টায় আরো ৩৩টি যান টার্গেট এবং ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বেইত হানুনে তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক সৈন্যদের ওপর কয়েক ডজন অভিযান পরিচালনা করেছে। তিনি জানান, গত ৩ দিনে ফিলিস্তিনি যোদ্ধারা বিশেষায়িত অভিযান পরিচালনা করেছে। এর ফলে শত্রু বাহিনীতে বিপুল সংখ্যক মৃত্যু ঘটেছে। তিনি বলেন, শত্রুরা যতক্ষণ গাজায় হামলা চালাতে থাকবে তাদের যোদ্ধারা ততক্ষণ তাদের মোকাবেলা করতে প্রস্তুত। তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ বাড়ানোর আহ্বানও জানান। ফিলিস্তিনিদের প্রতি ইরানি সমর্থন প্রকাশ্য এটা অব্যাহত থাকবে বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপপ্রধান জেনারেল ফাদাভি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা প্রকাশ্য এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আজ তেহরানে আল আকসা তুফান ও গাজা শীর্ষক সেমিনারে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, বিশ্বের কোথাও দখলবাজি ও আগ্রাসন স্বাগত জানানো হয় না। গত ৬ মাসে ইহুদিবাদীরা পবিত্র আল আকসা মসজিদকে বহুবার অপমান ও অবমাননা করেছে। আলী ফাদাবি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এক সময় নিজেদের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সর্ববৃহৎ বাহিনী বলে দাবি করত, কিন্তু আমরা সবাই দেখেছি মাত্র কয়েক ঘন্টায় তাদের উপর কি ধরনের বিপর্যয় নেমে এসেছিল এবং প্রতিরোধ যোদ্ধারা কিভাবে ইসরায়েলের জেনারেল ও সেনাদেরকে বন্দী করেছে। এরই মধ্য দিয়ে ইসরায়েলের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে গেছে। আইআরজিসির উপপ্রধান বলেন, প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং তা ক্রমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ফাদাবি বলেন, আল আকসা তুফান অভিযানের ব্যাপক কৌশলগত প্রভাব রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা আগাম পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে এর প্রভাব আরো স্পষ্ট হবে। সূত্র পার্স টুডে।
আদিয়ালা জেলে 9 ঘন্টার জিজ্ঞাসাবাদ গ্রিল ইমরান খান। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর 4টি টিম রোববার পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সব মিলিয়ে গোয়েন্দাদের 9 ঘন্টার জিজ্ঞাসাবাদে ঝাঁঝরা হয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, এদিন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী ইমরান খানকে 190 মিলিয়ন পাউন্ড মামলায় জাতীয় অপরাধ সংস্থা এবং আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 4টি টিম পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে 9 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাকে বিভিন্ন নথি সম্পর্কে জিজ্ঞাসা করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এনএবির রাওয়ালপিন্ডির একজন সহকারী পরিচালক এবং সংস্থাটির সম্মিলিত তদন্ত দলের একজন সদস্যের সমন্বয়ে গঠিত প্রথম টিম আদিয়ালা জেল পরিদর্শন করে এবং ইমরান খানকে প্রায় 2.5 ঘন্টা জেরা করে। এরপর 2 সদস্যের একটি দল সাবেক প্রধানমন্ত্রীকে 190 মিলিয়ন পাউন্ড এবং আল কাদির ইউনিভার্সিটি ট্রাস্ট মামলা সম্পর্কে প্রশ্ন করা হয়। এদিকে পিটিআই চেয়ারম্যানকে পৃথক মামলায় আগামী 28 ও 30 নভেম্বর ইসলামাবাদের বিভিন্ন আদালতে হাজির করার কথা রয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিশেষ আদালতের বিচারক আবুল হাসানাত মোহাম্মদ জুলকারনাইন সাইফার মামলায় পিটিআই প্রধানকে 28 নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও তোষাখানা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তার আপিল 30 নভেম্বর শুনানির জন্য নির্ধারিত রয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে একটি বেঞ্চ তার আপিল শুনবে। তোষাখানা মামলায় 3 বছরের সাজা হওয়ার পর গত 5 আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন 71 বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান। গত 29 আগস্ট আইএসসি তার সাজা স্থগিত করে এবং তার মুক্তির আদেশ দেয়, কিন্তু সাইফার মামলায় ইমরান খানকে পুনরায় গ্রেপ্তার ও কারাগারে বিচার শুরু করার নির্দেশ দেওয়া হয়। ফিলিস্তিনি যোদ্ধাদের আপ্যায়নে মুগ্ধ থাই বন্দীরা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রথম দিন 13 জন ইসরায়েলি, 10 জন থাই ও 1 জন ফিলিপাইন্সের নাগরিককে মুক্তি দিয়েছিল হামাস। হামাসের হাতে আটক এসব বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ করে আসছিল ইসরায়েল। তবে বন্দী এসব ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারের স্বজনদের মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। এরই মধ্যে এক থাই বন্দীর পরিবার জানিয়েছে, টানেলে আটক থাকা বন্দীদের সঙ্গে ঠিক কি ধরনের আচরণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। স্বাধীনতাকামী যোদ্ধাদের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনার সময় গেল 7 অক্টোবর আটক হয়েছিলেন 33 বছর বয়সী থাই নাগরিক ভেতুন পুমে। শুক্রবার বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তির পর পরিবারের সঙ্গে কথা বলেন এক সাক্ষাৎকারের ভেতুন পুমের বোন রঙ্গারুন উইচানগুয়েন জানান, তিনি যখন ভাইয়ের সঙ্গে ভিডিও করে কথা বলেন তখন তাকে দেখতে উচ্ছ্বাসিত লাগছিল, মনে হচ্ছিল সে ঠিক আছে। তাই নাগরিক পুমের বোন আরো জানান, ভিডিও কলে কথা বলার সময় তার ভাই হামাসের হাতে বন্দী থাকা অবস্থায় ভালো যত্ন পেয়েছেন বলে তাকে জানান। ভেতন পুমে তার বোনকে জানান, বন্দীদের কোনো প্রকার নির্যাতন বা লাঞ্ছিত করেনি হামাসের সদস্যরা, এমনকি তাদের ভালো খাবারও দেওয়া হয়েছে সব সময়। হামাসের সুড়ঙ্গ ব্যবস্থাপনা ও বন্দীদের থাকার পরিবেশ নিয়ে বন্দী থাকা পুমে তার বোনকে জানান, বন্দী অবস্থায় তার মনে হয়েছিল তিনি কোনো সুড়ঙ্গে নয় বরং কোনো বাসায় রয়েছেন। এদিকে যুদ্ধবিরতির প্রথম 2 দিনে মুক্তি পাওয়া বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় ইসরায়েলি চিকিৎসকরা। উলফসন এবং স্লাইডার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া নারী ও শিশুদের শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল। ইসরায়েলের আরেক স্বাস্থ্য কেন্দ্র হলন হাসপাতালে মুক্তি পাওয়া 5 জনের স্বাস্থ্য পরীক্ষার পর সবার অবস্থা স্থিতিশীল এবং সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের বন্দী করার পর হামাস জানিয়েছিল তারা গাজার মেহমান, তাদের প্রতি কোনো প্রকার অন্যায় করা হবে না, এমনকি বন্দীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে বলেও জানায় সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে যুদ্ধের শুরুর দিকে 4 বন্দীকে মুক্তি দিয়েছিল সংগঠনটি। তারা হলেন মার্কিন নাগরিক জুডিথ রানান ও তার মেয়ে নাতালি রানান এবং ইসরায়েলি নাগরিক নরিথ কোপার ও ইয়েশেভেদ লিফ সজ। এইসব বন্দীরা জানিয়েছিলেন হামাস সদস্যরা তাদের সঙ্গে সর্বোচ্চ মানবিক আচরণ করেছেন, এমনকি তাদের স্বাস্থ্যগত পরিচর্যা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছে।